ফেব্রুয়ারি মাসের এক মেঘলা সকালে একটা ভুতুরে টেলিগ্রাম হোমসের বেকার স্ট্রিটের ঠিকানায় এসেছিল। তাতে লেখা, আমার প্রতীক্ষায় থাকুন, ভয়ঙ্কর দুঃসংবাদ, ডান উইংয়ের 3/4 নিখোঁজ, কাল তাকে অতি অবশ্যই চাই, ওভারটন। ডাকঘরের ছাপ স্ট্র্যান্ড ছাড়া হয়েছে 10:36। বেশ কয়েকবার পড়ার পর হোমস বললেন, বোঝা যাচ্ছে মিস্টার ওভারটন অত্যন্ত উত্তেজিত অবস্থায় এটা লিখেছেন, ফলে লেখাটা অমন অসংলগ্ন হয়ে পড়েছে। যাই হোক, তিনি তো এসেই পড়বেন এখানে। টাইমসের পাতা উল্টানো শেষ হতে না হতে তখন সবই জানা যাবে। বলা বাহুল্য, হোমস যেমনটি আশা করেছিলেন ঠিক তেমনই টেলিগ্রামটার পিছু পিছু এলো তার প্রেরক। কার্ডটা ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের সিরিল ওভারটনের আগমন ঘোষণা করল। তরুণটি বিশাল আকৃতি, নিরেট হাড় আর মাংসপেশি নিয়ে 16 স্টোনের কম ওজনের হবে না। বিশাল কাঁধ দিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকল সে। দুশ্চিন্তাগ্রস্ত কমনীয় মুখে হোমসের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, মিস্টার শার্লক হোমস। বন্ধুবর ঘাড় নাড়ালেন। সে বলল, আমি স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিলাম মিস্টার হোমস, ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সের সঙ্গে দেখা করতে। তিনি আমায় বললেন আমি যেন আপনার সঙ্গে দেখা করি, কারণ এই মামলা নাকি পুলিশের নয়, এটা আপনার এখতিয়ারেই পড়ে। বসো বসো, বলো ব্যাপারটা কি? সাংঘাতিক ব্যাপার মিস্টার হোমস, অতি সাংঘাতিক। আমার চুল যে পেকে যায়নি সেটাই আশ্চর্য। গডফ্রে স্টনটন, তার নাম শুনেছেন নিশ্চয়ই? বলতে গেলে আমাদের পুরো টিমটাই তারই উপর নির্ভর করে আছে। 3/4 হিসেবে তার বদলে আমি এমন কি 2 খেলোয়াড়কে টিম থেকে বাদ দিতে পারি। পাস দেওয়া বলুন, প্রতিপক্ষকে বাধা দেওয়া বলুন, কি ড্রিবলিং বলুন, কোনো ব্যাপারেই কেউ তার ধারে কাছেও আসে না। তার উপর তার আছে বুদ্ধি আর পুরো টিমটাকে সংহত রাখার ক্ষমতা। কি করব বলুন তো? প্রথম রিজার্ভে মুর হাউস অনুশীলন করেছে হাফব্যাক হিসেবে। কোথায় টাচ লাইনের কাছে থাকবে তা নয়, কেবলই সরে সরে যায় সেখান থেকে। তার প্লেস কিক অবশ্য খুব ভালো, কিন্তু তার না আছে বুদ্ধি, না আছে স্পিড। অক্সফোর্ডের ফায়ার মর্টন সহজেই তাকে কাটিয়ে বেরিয়ে যাবে। আর স্টিভেন্সের স্পিড ভালো হলেও সে 25 লাইন থেকে নেমে আসতে পারে না, এবং যে 3/4 প্যান্ট করতে বা দরকার মতো পিছিয়ে পড়তে পারে না, শুধুমাত্র স্পিডের জন্য তাকে টিমে নেওয়া যায় না। না মিস্টার হোমস, যদি আপনি স্টনটনকে খুঁজে না বের করতে পারেন তাহলে আর আমাদের কোনো আশাই নেই। প্রচুর আবেগ আর উত্তেজনার সঙ্গে যেভাবে সে শক্ত 2 হাতে হাঁটু চাবড়ে চাবড়ে দীর্ঘ বক্তৃতাটা করল, সকৌতুক কৌতূহলের সঙ্গে হোমস তা শুনলেন। সে চুপ করলে হোমস হাত বাড়িয়ে তার সাধারণ নোটবইয়ের এস অক্ষরটি যেটাই আছে সেই খণ্ডটা তুলে নিলেন। প্রচুর খবরের খনিস্বরূপ এই বইটা, কিন্তু এই প্রথম তিনি একটা নাম খুঁজে পেলেন না। বললেন, আর্থার এইচ। পাচ্ছি, উদীয়মান জালিয়াচ্ছে। পাচ্ছি হেনরি স্টনটন, যাকে ফাঁসি কাঠে ঝোলানোর ব্যাপারে আমি সাহায্য করেছিলাম, কিন্তু গডফ্রে স্টনটন নামটা তো দেখছি না। এবার ওয়াটসনদের দর্শনার্থীর অবাক হওয়ার পালা। সে বললেন, সে কি মিস্টার হোমস, আমি তো জানতাম আপনি খবর টবর রাখেন। তা যখন গডফ্রে স্টনটনের নাম শোনেননি তখন হয়তো সিরিল ওভারটনের নামও শোনেননি? না। বলেন কি? আমি যে ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম বিকল্প ছিলাম। তাছাড়া সারাটা বছর আমি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে আসছি, কিন্তু সে তো কিছুই নয়। আমি তো জানতাম না ইংল্যান্ড এমন কেউ আছে যে সুনিপনে 3/4 গডফ্রে স্টনটনের নাম জানে না। সে যে ক্যামব্রিজের আর ব্ল্যাকহিথের আর 5টা আন্তর্জাতিক প্রতিযোগিতার বিখ্যাত খেলোয়াড়। কি আপনি মিস্টার হোমস, কোথায় থাকেন আপনি? ভাই, যে জগতে তুমি থাকো আমার থেকে সম্পূর্ণ বিভিন্নতা অনেক সুন্দর, অনেক বেশি স্বাস্থ্যকর। আমার চলাফেরা সমাজের বিভিন্ন স্তরে, কিন্তু বলতে ভালো লাগছে অপেশাদারী খেলাধুলার মধ্যে কখনো আমার ডাক পড়েনি। ইংল্যান্ড যা সর্বাপেক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত। যাই হোক, আজ সকালে তোমার এই আকস্মিক আবির্ভাবের ফলে এখন দেখছি যেখানে মুক্ত বাতাস আর খেলোয়াড়ি মনোভাবের পরিচয়, সেখানেও আমার কাজ করতে পারে। আচ্ছা বেশ, এবার বলো, আস্তে আস্তে ধীরে হয়ে বলো, ঠিক কী ঘটেছে এবং কিভাবে আমি তোমার সাহায্যে আসতে পারি। তরুণ ওভারটন বলতে শুরু করলো, ব্যাপারটা ঘটেছিল ঠিক এরকম মিস্টার হোমস। আগেই বলেছি, আমি হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাগবি টিমের ক্যাপ্টেন, আর আমার টিমের সেরা খেলোয়াড় হচ্ছে গডফ্রে স্টনটন। কাল আমাদের অক্সফোর্ডের সঙ্গে খেলা। গতকাল আমরা সকালে এসে হাজির হয়েছি বেন্টলির প্রাইভেট হোটেলে। রাত 10টা তখন। আমি ঘুরে ঘুরে দেখছি পাখিগুলো সব বাসায় ফিরছে কিনা, কারণ আমি মনে করি শুধু অনুশীলন আর সেই সঙ্গে সুনিদ্রা হলে তবেই কোনো টিম ঠিকমতো তৈরি হতে পারে। শুতে যাওয়ার সময় আমার গডফ্রের সঙ্গে 2টা কথা হলো। তাকে যেন মনে হলো ফ্যাকাশে আর উদ্বিগ্ন। ব্যাপারটা কি জিজ্ঞাসা করলে সেও বলল কিছু নয়, একটু মাথা ধরেছে, এই যা। শুভরাত্রি জানিয়ে আমি তার কাছ থেকে চলে এলাম। এর আধ ঘন্টা পরে দারোয়ানের কাছে শুনলাম একজন রুক্ষসূক্ষ্ম মানুষ এসেছিল গডফ্রের জন্য একটা চিঠি নিয়ে। তখনও গডফ্রে শুয়ে পড়েনি। চিঠিটা নিয়ে গডফ্রের কাছে যায় দারোয়ানটি। চিঠিটা পড়ে গডফ্রে এমনভাবে চেয়ারের ওপরে পড়ে যায় যেন সে প্রচণ্ড আঘাত পেয়েছে।
দারোয়ান ভীষণ ভয় পেয়ে আমাকে ডাকতে চাচ্ছিল, কিন্তু গডফ্রে বাধা দেয় তাকে। একটু জল খেয়ে সামলে উঠে সে নিচে গিয়ে লোকটির সঙ্গে দেখা করে। হলঘরে সে অপেক্ষায় ছিল। তারপর তার সঙ্গে দু একটা কথার পর একসঙ্গে বেরিয়ে পড়ে দুইজনে। শেষে যখন দারোয়ান তাদের দেখে তখন তারা স্ট্যান্ড লক্ষ্য করে প্রায় দৌড়াতে দৌড়াতে চলেছে। আজ সকালে গডফ্রের ঘর দেখা যায় খালি, বিছানায় শাওনের কোনো চিহ্ন নেই, আর ঘরের জিনিসপত্র আমি যেমনটি আগের রাত্রে দেখে এসেছিলাম তেমনই আছে। মুহূর্তের মধ্যেই গডফ্রে মনস্থির করে চলে গেছে সেই অচেনা লোকটির সঙ্গে। সেই থেকে আর তার কোনো খবর নেই। আমার মনে হয় না যা সে ফিরে আসবে, অথচ গডফ্রে ছিল অস্থিত মজ্জায় খেলোয়াড়ি মনোভাবের মানুষ। সুতরাং অনুশীলন বন্ধ করে তার ক্যাপ্টেনকে বিপদে ফেলে এসে কখনোই চলে যেতে না যদি কোনোরকম উপায় থাকতো, আমার তো মনে হয় আর কোনোদিনই সে ফিরবে না, তার দেখাও পাবো না। খুব মনোযোগের সঙ্গে হোমস এই বিভ্রান্ত শুনলেন। জিজ্ঞাসা করলেন, তারপর কি করলে তুমি? গেলাম কেমব্রিজে তার কোনো খবর আছে কিনা জানতে। উত্তরে সকলেই বলল কেউ দেখেনি তাকে। কিন্তু কেমব্রিজে যাওয়া কি তখন সম্ভব ছিল? হ্যাঁ, অনেক রাতে একটা গাড়ি থাকে 11:15টায়, কিন্তু যতদূর তুমি জানতে পেরেছো সে ফেরেনি, তাই তো? হ্যাঁ, নইলে কেউ না কেউ তাকে দেখতে পেত। তখন কি করলে? টেলিগ্রাম করলাম লর্ড মাউন্ট জেমসকে। তাকে কেন? গডফ্রে হলো এক অনাথ ছেলে। লর্ড মাউন্ট জেমসই হচ্ছেন তার নিকটতম সবচেয়ে ভালো একজন আত্মীয়, কাকাই বোধ হয়। বটে। এতে করে ব্যাপারটার ওপর নতুন করে আলোকপাত হলো। তার লর্ড মাউন্ট জেমস তো ইংল্যান্ডের সবচেয়ে ধনীদের একজন। হ্যাঁ, সেরকমই শুনেছি গডফ্রের মুখে। তোমার এই বন্ধুটি তাহলে তার নিকট আত্মীয়? হ্যাঁ, এবং তার উত্তরাধিকারও বটে। তার বয়স প্রায় 80 মতো, বাতে প্রায় পঙ্গু। লোকে বলে তিনি তার আঙুলের গার্ড দিয়েই বিলিয়ার্ডের কিউতে চক লাগাবার কাজটা সারতেন। জীবনে কখনো গডফ্রেকে একটি পয়সাও দেননি, হার কঞ্জুস। কিন্তু সে যাই হোক, তার সমস্ত সম্পত্তি গডফ্রের উপরেই বর্তাবে। তা লর্ড মাউন্ট জেমসের কাছ থেকে কোনো খবর পেয়েছ? না। লর্ড মাউন্ট জেমসের কাছে যাওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে তার? মানে গত রাতে তার মধ্যে একটা অস্বস্তি লক্ষ্য করেছিলাম, এবং সেটা যদি ব্যাপারে হয় তাহলে তো স্বভাবতই সে তার নিকটতম আত্মীয়ের কাছেই যাবে, যার অঢেল টাকা। যদিও তার সম্বন্ধে যা শুনেছি তাতে সেখানে কোনো সুবিধা হবে বলে মনে হয় না। গডফ্রে তার বিশেষ প্রিয়পাত্র নয়, সুতরাং উপায় থাকলে কোনো মতেই সে তার কাছে হাত পাতবে না। আচ্ছা, সেটা তো জানাই যাবে। যদি সে তার ওই আত্মীয়ের কাছে গিয়েই থাকে তখন তোমায় বার করতে হবে কি উদ্দেশ্যে ওই রুক্ষ লোকটি অত রাতে তার সঙ্গে দেখা করতে এসেছিল, যার জন্য এই উত্তেজনা। আমি এর কিছুই বুঝতে পারছি না। যাই হোক, পুরো একটা দিন সময় পাচ্ছি, আনন্দের সঙ্গে আমি এই বিষয়ে খোঁজ করব। ইতিমধ্যে তুমি অবশ্যই খেলার জন্য যথারীতি প্রস্তুতি চালিয়ে যাবে, তার আশা না করি। যেমনটি বলেছ, নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ ঘটেছে যে জন্য সে এভাবে যেতে বাধ্য হয়েছে, এবং সেই একই কারণে হয়তো তাকে সেখানে আটকে থাকতে হবে। চলো যাই, হোটেলে যদি দারোয়ান এই ব্যাপারে নতুন কোনো খবর দিতে পারে। শার্লক হোমসের অদ্ভুত ক্ষমতা ছিল এক অতি সাধারণ সাক্ষীকে মন খুলে কথা বলাবার। কিছুক্ষণের মধ্যেই গডফ্রের ব্যাপারে তিনি দারোয়ানটির মুখ থেকে যথাসম্ভব তথ্য বার করে নিলেন। গত রাতের আগন্তুকটি কোনো ভদ্রলোক নয়, মজুর শ্রেণীরও নয়, মাঝারি গোছের মানুষ বলা যেতে পারে। তার বয়স গোটা 50। দাড়ি ঝট পাকানো, মুখ ফ্যাকাশে, পোশাক সাধারণ। মনে হয়েছিল সেও উত্তেজিত দারোয়ান লক্ষ্য করেছে। চিঠিটা নেয়ার সময় তার হাত কাঁপছিল। চিঠিটা গডফ্রে পড়ে সেটা তাগোল পাকিয়ে তার পকেটে রেখে দেয়। স্টনটন হলঘরের তার সঙ্গে করমর্দন করেনি। কয়েকটা মাত্র কথা তাদের মধ্যে হয়, তার মধ্যে সময় এই কথাটা মাত্র দারোয়ানের কানে আসে। তারপরেই দুজনে বেরিয়ে যায়। হলঘরের ঘড়িতে তখন ঠিক 10:30। আচ্ছা হ্যাঁ, আমার ছুটি হয় 11টায়। রাতের দারোয়ানও কিছুই দেখেনি? আগে না, একটা থিয়েটারের দল, তাছাড়া আর কেউ আসেনি। কাল কি সারাটা দিনেই তুমি পাহারায় ছিলে? আগে হ্যাঁ। মিস্টার স্টনটনের কাছে কোনো খবর তুমি নিয়ে গিয়েছিলে? আগে হ্যাঁ, একটা টেলিগ্রাম। ও, এটা তো ভালো খবর। কটার সময় সেটা? প্রায় 6টা। সেটা যখন তুমি মিস্টার স্টনটনকে দাও, কোথায় ছিলেন তিনি? তার এই ঘরে। সেটা যখন তিনি খোলেন তুমি সেখানে তখন? আগে হ্যাঁ, আমি দেরি করেছিলাম যদি তার কোনো উত্তর দেবার থাকে। তা উত্তর কি কিছু ছিল? আগে হ্যাঁ, একটা উত্তর তিনি লেখেন। সেটা কি তুমি নিয়ে গিয়েছিলে? আগে না, তিনি নিজেই নিয়ে যান সেটা। কিন্তু তোমার সামনেই লিখেছিলেন তো? আগে হ্যাঁ, আমি দাঁড়িয়েছিলাম দরজার কাছে আর টেবিলের দিকে পেছন করে। লেখা শেষ করে বললেন, ঠিক আছে, এটা আমি নিজেই নিয়ে যাচ্ছি। কি দিয়ে লিখলেন তিনি? কলম দিয়ে স্যার। টেবিলের উপর যে ফর্মগুলো দেখলাম ওরই একটাই কি লিখছিলেন টেলিগ্রামটা? আগে হ্যাঁ, সেটাই ছিল সবার উপরে। উঠে দাঁড়ালেন হোমস, ফর্মগুলো হাতে নিয়ে গেলেন জানালার কাছে। তারপর বললেন,
দুঃখের বিষয় টেলিগ্রামটা পেন্সিলে লেখা হয়নি। সবচেয়ে উপরের খামটা পুনরায় পরীক্ষা করে হতাশভাবে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে হোমস বললেন, তুমি লক্ষ্য করে থাকবে লেখা অনেক সময় নিচের কাগজে ফুটে ওঠে, কিন্তু এখানে কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। তবে চিঠিটা লেখা হয়েছে পালকের কলমে, অতএব নিশ্চয়ই ব্লটিং পেপারের প্যাডে তার ছাপ দেখতে পাবো। এই শ্যাট থেকে এক টুকরো ব্লটিং পেপার ছিঁড়ে নিতে এই চিত্রলিপিটি দেখা গেল। অত্যন্ত উত্তেজিত হয়ে উঠল সিরিল ওভারটন। ধরুন, আয়নার কাছে ধরুন। তার আর দরকার হবে না, কাগজটা যেরকম পাতলা তাতে উল্টো পিঠেই ফুটে উঠছে স্পষ্ট। এই দেখো। কাগজটা তিনি উল্টে ধরলেন। ওয়াটসনরা পড়লেন, ঈশ্বরের দোহাই সাহায্য করুন। হোমস বললেন, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা গডফ্রে টেলিগ্রামের শেষাংশ। টেলিগ্রামটা সে পাঠিয়েছিল তার অন্তর্ধানের কয়েক ঘন্টা আগে। টেলিগ্রামটার অন্তত 6টা অক্ষর আমরা পাচ্ছি না বটে, কিন্তু তাহলেও যেটুকু পাওয়া গেল সেটা হচ্ছে ঈশ্বরের দোহাই সাহায্য করুন। এই থেকে বুঝতে হবে তরুণটি আসন্ন কোনো বিশেষ বিপদের মুখোমুখি, যা থেকে তৃতীয় ব্যক্তির পক্ষে তাদের রক্ষা করা সম্ভব। বুঝতে হবে আরও এক ব্যক্তি এ ব্যাপারে জড়িত আছে। কে হতে পারে লোকটা? যদি সেই ফ্যাকাশে মুখ দাড়িওয়ালা লোকটা না হয় যাকে যথেষ্ট নার্ভাস মনে হচ্ছিল, আর সেই তৃতীয় ব্যক্তিটিই বা কে, বিপদের সময় যার কাছে এরা দুজনেই সাহায্য আশা করেছিল? ওয়াটসন বললেন, এখন শুধু জানা দরকার টেলিগ্রামটা কার ঠিকানায় করা হয়েছিল। ঠিক বলেছ ওয়াটসন, যথেষ্ট বিচক্ষণ ব্যক্তির মতোই বলেছ, এবং কথা আমারও মনে হয়েছে এও হয়তো তোমার মনে এসেছিল যে যদি তুমি ডাকঘরে গিয়ে অন্য কোনো লোকের টেলিগ্রামের ঠিকানা সম্বন্ধে জানতে চাও, হয়তো সেখানকার কেরানি তোমায় আপ্যায়িত নাও করতে পারে। এসব ব্যাপারে আইনঘটিত প্রচুর ফ্যাকরা থাকা সম্ভব। তাহলেও একটু ভালো ব্যবহার আর কৌশলের সাহায্যে হয়তো কার্যোদ্ধার হতে পারে। ইতিমধ্যে ওভারটন তোমার উপস্থিতিতে টেবিলের উপরের কাগজগুলো একটু পরীক্ষা করে দেখছি। অনেকগুলো চিঠি আর বিল আর নোটবুক সেই টেবিলের ওপর ছিল। তৎপরভাবে নার্ভাস আঙুলে তীক্ষ্ণ মর্মভেদী দৃষ্টিতে হোমস সেগুলো উল্টাপাল্টে পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা শেষ হলে বললেন, না, সেরকম কিছুই পাচ্ছি না। ভালো কথা, তোমার বন্ধুর স্বাস্থ্য নিশ্চয়ই ভালো, কোনো অসুখ বিসুখ ছিল না তো? না, একেবারেই না। কখনো তার কোনো অসুখ করেছে বলে শুনেছ? না, একদিনের জন্যও না। একবার শুধু কঠোর পরিশ্রমের ফলে তাকে কদিন শুয়ে থাকতে হয়েছিল, আর একবার তার হাঁটুর মালাই চাকি সরে গিয়েছিল। সে এমন একটা ব্যাপার কিছু নয়। হয়তো আসলে তুমি যতটা মনে করছো ততটা ভালো স্বাস্থ্য তার ছিল না। হয়তো এমন কোনো অসুখ তার ছিল যা অন্যের জানতো না। তোমার অনুমতি নিয়ে আমি এখান থেকে 2-1টা কাগজ পকেটে রাখছি, যদি ভবিষ্যতে তদন্তে কাজে লাগে। দাঁড়ান 1 মিনিট। বিরক্ত মাখা একটা ঘ্যানঘ্যানে বুড়ো মানুষ দরজার কাছে দাঁড়িয়ে হাত পা ছুটছেন। পরনে মরচে পরা কালো পোশাক, মাথায় উঁচু টুপি। তার ঘেরটা খুব চওড়া আর আলগা সাদা নেকটাই। সব মিলিয়ে যেন অত্যন্ত গ্রাম্য এক মানুষ বলে মনে হয়, কিন্তু বেঢপ পোশাক সত্ত্বেও তার গলার আওয়াজ অত্যন্ত তীক্ষ্ণ এবং হাবভাবের মধ্যে এমন একটা তীব্রতার পরিচয় যা মনোযোগ আকর্ষণ করে। কে মশাই আপনি? কোন অধিকারী ভদ্রলোকের কাগজপত্রে হাত দিচ্ছেন? আমি এক বেসরকারি গোয়েন্দা, এর নিরুদ্দেশের ব্যাপারে তদন্ত করছি। ও তাই নাকি? কে আপনাকে তদন্তে নিযুক্ত করেছেন শুনি? এই ভদ্রলোক, মিস্টার স্টনটনের বন্ধু ইনি। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একে আমার কাছে আসতে উপদেশ দেওয়া হয়েছে। আর আপনি কে? আমি সিরিল ওভারটন। ও, তাহলে আপনি আমাকে টেলিগ্রাম করেছেন। আমার নাম হচ্ছে লর্ড মাউন্ট জেমস। বেজওয়াটার বাসে করে আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসেছি। তা আপনি গোয়েন্দা লাগিয়েছেন? আজ্ঞে হ্যাঁ। এবং খরচটাও আপনি বহন করবার জন্য প্রস্তুত তো? আজ্ঞে, বন্ধু গডফ্রেডের সন্ধান পেলে নিশ্চয়ই সে সেটা দিয়ে দেবে। কিন্তু যদি সন্ধান না পেলে বলুন কি হবে তাহলে? সেক্ষেত্রে নিশ্চয়ই তার পরিবারের লোকেরা ও কথা ভুলেও ভাববে না, বুঝলেন? একটি পেনিও আমার কাছে থেকে পাবেন না, একটি পেনিও না, বুঝেছেন? আপনিও বুঝুন ডিটেকটিভ মশাই, ওর আত্মীয় স্বজন পরিবার বলতে শুধু আমি, এবং আমি বলছি এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। ও যে উত্তরাধিকারী হিসাবে কিছু আশা করে তার কারণ আমি কোনো বাজে খরচ করি না, এবং ওই মুহূর্তে বাজে খরচ করতেও চাই না। যেসব কাগজপত্র আপনি নাড়াচাড়া করছেন, আপনাকে বলে দিচ্ছি যদি ওর মধ্যে দামি কোনো কিছু থাকে তার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার। আচ্ছা, বেশ তাই। ইতিমধ্যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তার এই নিরুদ্দেশ হওয়া সম্বন্ধে আপনি কি মনে করেন? না, নিজের দায়িত্ব নেবার পক্ষে যথেষ্ট বয়সও হয়েছে, যথেষ্ট শক্তিও আছে, আর যদি নির্বোধের মতো হারিয়ে যায় ওকে খুঁজে বার করবার কোনো দায়িত্বই আমার নেই, জানবেন। আপনার অবস্থা আমি ঠিকই বুঝেছি, কিন্তু আমার কাজটা বোধহয় আপনি ঠিক বুঝতে পারছেন না। ও তো গরিব মানুষ, কিন্তু আপনার অর্থের খ্যাতি তো চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই এমনও তো হতে পারে যে কোনো চোরের দল ওকে গুম করেছে। আপনার বাড়ির কোথায় কি আছে, আপনি কি কখন কি করেন, কোথায় আপনার ধরন তরণ রাখা আছে, এইসব খবরের জন্যে। এ কথায় বিরস বৃদ্ধের মুখে একবারে তার নেকটাইয়ের মতোই সাদা হয়ে গেল।
বললেন, হায় ভগবান, কি সাংঘাতিক কথা! এমন শয়তানের কথা শুনিনি তো কখনো। কত রকমের শয়তান আর অমানুষীরা আছে পৃথিবীতে, কিন্তু গডফ্রে খুব চমৎকার ছেলে। ওসব ফাঁস করে দেবার পাত্র সে নয়। এমন কিছুই সে বলবে না যাতে সব গোপন খবর ফাঁস হয়ে যেতে পারে। এমন কিছুই সে বলবে না যাতে আমি কোনো সমস্যায় পড়ি। আচ্ছা, আজই সন্ধ্যায় আমি প্লেটটা ব্যাংকে পাঠিয়ে দেব। ইতিমধ্যেই মিস্টার ডিটেকটিভ ওকে নিরাপদে ফিরিয়ে আনবার জন্য কোনো রকম চেষ্টার ত্রুটি করবেন না। আর টাকার কথায় বলি, ফি 5 বা 10 সিলিংয়ের মতো হলে আপনি নিশ্চয়ই তা আমার কাছ থেকে পেয়ে যাবেন। মনের এই অবস্থাতেও অভিজাত কৃপণ ভদ্রলোকটি এমন কোনো খবরই দিতে পারলেন না যা কাজে আসতে পারে, কারণ ভাইপোর ব্যক্তিগত জীবন সম্বন্ধে তিনি কিছুই জানতেন না। হোমসের একমাত্র সম্বল সূত্র হলো সেই টেলিগ্রামের টুকরোটা। সেটা হাতে করে হোমস বেরিয়ে পড়লেন তার শৃঙ্খলে দ্বিতীয় কোনো সূত্র যোগ করার উদ্দেশ্যে। লর্ড মাউন্ট জেমসের বাধা এড়ানো গেছে, আর ওভারটন গেছে আর সব খেলোয়াড়দের সঙ্গে কথা বলে এই দুর্ঘটনা সম্বন্ধে কোনো তথ্যের সন্ধানে। কিছুটা দূরের একটা টেলিগ্রাফ অফিস, সেটার সামনে ওয়াটসনরা দাঁড়িয়ে পড়লেন। হোমস বললেন, চেষ্টা করে দেখা যেতে পারে ওয়াটসন। অবশ্য ওয়ারেন্ট বার করে আমরা টেলিগ্রামটার পেইং অফিসের কপিটা দেখতে পারি, তবে মনে হয় না এরকম একটা জনবহুল এলাকায় কাউকে দেখে মনে রাখা সম্ভব। আচ্ছা, দেখাই যাক না। ডাকঘরের মেয়েটিকে হোমস অত্যন্ত মোলায়েমভাবে বললেন, আপনাকে একটু বিরক্ত করছি, কিছু যদি মনে না করেন। কাল যে টেলিগ্রাম আমি পাঠিয়েছিলাম, একটা ছোটোখাটো ভুল তাতে ছিল। কোনো উত্তর পাইনি। মনে হচ্ছে আমি আমার নামটা লিখতে ভুলে গেছি। একটু দয়া করে দেখে নেবেন কি সত্যিই তাই নাকি। অনেকগুলো পাতা উল্টাতে উল্টাতে মেয়েটি জিজ্ঞেস করলো, কটার সময় পাঠিয়েছিলেন? 6টার একটু পরে। কার কাছে পাঠানো হয়েছিল বলুন তো? ঠোঁটে আঙুল দিয়ে হোমস পলকের জন্য ওয়াটসনের দিকে তাকালেন, যেন গোপন কথা বলছেন এমনভাবে ফিসফিস করে বললেন, শেষ কথাগুলো ছিল ঈশ্বরের দোহাই। কোনো উত্তর না পেয়ে বড় ভাবনায় আছি। একটা ফর্ম আলাদা করে কাগজটা কাউন্টারের ওপর বিছাতে বিছাতে মেয়েটি বলল, এই যে এইটা। না, কোনো না নেই। তাহলে এই জন্যই উত্তর পাইনি। হায় হায়, কি বোকামি না আমি করেছি। আচ্ছা, বিদায়, ধন্যবাদ আপনাকে। অনেক দুশ্চিন্তা থেকে আমাকে বাঁচালেন। রাস্তায় ফিরে এসে মিটমিট করে হাসলেন হোমস, হাতে হাত ঘষলেন। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কি হলো? এগোচ্ছি। ঠিক ওয়াটসন, এগোচ্ছি। 7 রকম মতলব করেছিলাম ওই টেলিগ্রামটা দেখবার জন্য, কিন্তু প্রথম চেষ্টাতেই যে কাজ হবে তা ভাবতে পারিনি। কিন্তু কি জানতে পারলে? হোমস তদন্ত শুরু করার প্রথম সিঁড়িতে পা দিলাম আমি। একটা গাড়ি থামিয়ে হোমস বললেন, কিংস ক্রস স্টেশন। কোথাও যেতে হবে বুঝি? হ্যাঁ, আপাতত দুজনে একসঙ্গে যাব ক্যামব্রিজ পর্যন্ত। সব দিক দিয়ে দেখা যাচ্ছে ওদিকেই যেতে হবে এখন। গ্রেজ ইন রোডে দৌড়ে গাড়ি সশব্দে এগিয়ে চলছিল। ওয়াটসন বললেন, আচ্ছা, এই অন্তর্ধানের কারণ সম্বন্ধে কি কোনো রকম আভাস তোমার মনে জেগেছে? এত মামলা তো দেখলাম, কোনো ক্ষেত্রেই অপরাধের উদ্দেশ্যটা এমন ধোয়াটে বলে মনে হয়নি। তোমার নিশ্চয়ই মনে হয় না তাকে গুম করা হয়েছে তার ধনী আত্মীয়টি সম্বন্ধে খবর আদায় করার জন্যে? আমার তো মনে হয় না ওয়াটসন। খ্যাপাটে বৃদ্ধটির মনোযোগ আকর্ষণের সুবিধা হবে মনে করেই আমি ও কথা তুলেছিলাম, এবং আকর্ষণ করেও ছিল বটে। তা কি বিকল্প ধারণা নিয়ে অগ্রসর হতে চাও এখন? সে আমি অনেকগুলো কথাই বলতে পারি। নিশ্চয়ই স্বীকার করবে এই যে ব্যাপারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলার ঠিক আগেই ঘটে গেল, যাতে এমন এক ব্যক্তি জড়িয়ে পড়ল যার উপস্থিতির ওপর দলের ভাগ্য নির্ভর করে, যার একটা তাৎপর্য অতি অবশ্যই আছে। অবশ্য ব্যাপারটা যে কাকতালীয় হতে পারে না এমন নয়, কিন্তু তাহলেও এটা অত্যন্ত চিত্তাকর্ষক, সন্দেহ নেই। এই অপেশাদারী খেলায় সাধারণত বাজি রাখা হয় না, কিন্তু তাহলেও জনসাধারণের মধ্যে এসব ব্যাপারে প্রচুর বাজি ধরা হয়ে যেতে থাকে। এমন এবং একটি নিশ্চয়ই সম্ভব যে কোনো খেলোয়াড়কে আটকে রাখার কারো স্বার্থ আছে। ঘোড়দৌড়ের মাঠে গুন্ডাদের হাতে অনেক সময় ঘোড়ার যেরকম দুরবস্থা হয় আর কি। এই হলো একটা, আরেকটা হলো, শোনো তাহলে, এই তরুণীটি এক বিরাট সম্পত্তির উত্তরাধিকারী, তাই তাকে আটকে রেখে মুক্তিপণের দাবি নিয়ে একটা ষড়যন্ত্র করা আর এমন কি অসম্ভব ব্যাপার। কিন্তু এগুলোর সঙ্গে তো আর টেলিগ্রামের কোনো সম্বন্ধ নেই। সত্যি কিন্তু এটাই, এই টেলিগ্রামটাই হচ্ছে একমাত্র জিনিস যার মোকাবিলা আমাদের করতে হবে। সুতরাং এটা সবসময় খেয়াল রাখা দরকার। আর এই টেলিগ্রামের রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যই আমাদের এই ক্যামব্রিজ যাওয়া। আমাদের তদন্তের পথ এখনও পরিষ্কার হয়নি, কিন্তু আশা করছি সন্ধ্যার আগেই সে পথ স্পষ্ট হয়ে উঠবে এবং হয়তো সে পথে বেশ খানিকটা অগ্রসর হতে পারব। প্রাচীন বিশ্ববিদ্যালয় নগরীটাতে যখন ওয়াটসনরা পৌঁছালেন ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে। স্টেশনে পৌঁছে হোমস একটা গাড়ি ভাড়া করে বললেন, ডক্টর লেসলি আর্মস্ট্রংয়ের বাড়িতে নিয়ে যেতে।
কয়েক মিনিটের মধ্যেই ওয়াটসনরা শহরের সবচেয়ে কর্মচঞ্চল অঞ্চলের একটা প্রকাণ্ড বাড়ির সামনে হাজির হলেন। হোমস ও ওয়াটসনকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তারপর অনেকক্ষণ অপেক্ষার পর তাদের নিয়ে যাওয়া হলো রোগী দেখার ঘরে। সেখানে ডাক্তার তার টেবিলের পেছনে বসেছিলেন। ডক্টর লেসলি আর্মস্ট্রংয়ের নাম এর আগে ওয়াটসন কখনো শোনেননি। এখন তার পরিচয় পেয়ে বুঝতে পারলেন কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের এক শাখার শীর্ষস্থানীয়ই তিনি নন, বিজ্ঞানের একাধিক বিষয়ে চিন্তাশীল ব্যক্তি হিসেবে তার খ্যাতি ইউরোপ জোড়া। এবং তার এই সব মহৎ গুণাবলীর পরিচয় না পেয়েও তার চৌকা ভারী মুখমণ্ডল আর রোমশ ভ্রূর নিচে চিন্তামগ্ন দুই চোখ আর গ্র্যানাইট পাথরের মতো দৃঢ় চিবুক লক্ষ্য করেও তার জ্ঞানের গভীরতা বোঝা যায়, তার সম্বন্ধে উঁচু ধারণা জন্মায়। একবার মাত্র দেখে এই শক্ত সমর্থ ভদ্রলোককে দৃঢ় চরিত্র, সজীব মন ও তাপসসুলভ গম্ভীর প্রকৃতির বলে জানতে অসুবিধা হলো না। হোমসের কার্ডটা হাতে নিয়ে যেভাবে তিনি তার দিকে তাকালেন তাতে যে বিশেষ খুশি অভিব্যক্তি ফুটে উঠল তা নয়। বললেন, আপনার নাম আমি শুনেছি মিস্টার শার্লক হোমস, এবং আপনার জীবিকাও আমি জানি, কিন্তু সেই জীবিকা আমি কোনো মতেই সমর্থন করি না। এ ব্যাপারে ডাক্তারবাবু দেশের যাবতীয় অপরাধী সকলের সমর্থন আপনি পাবেন। দেখুন মশাই, যতদিন আপনার প্রচেষ্টা অপরাধের নিবারণে নিযুক্ত থাকবে সমাজের যে কোনো সুস্থ মানুষের সমর্থন আপনি পাবেন। যদিও আমি বিশ্বাস করি যে এ ব্যাপারে সরকারি পুলিশের ওপর যথেষ্ট নির্ভর করা উচিত, কিন্তু আপনার বৃত্তির বিশেষ করে সমালোচনা হয় তখনই যখন আপনি মানুষের ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে যেসব ঘরোয়া ব্যাপারে সাধারণের মধ্যে প্রকাশযোগ্য নয় সেগুলো খুঁচিয়ে তোলেন, এবং তার ফলে যাতে সময় নষ্ট করেন আপনার থেকে বেশি কাজের লোক তারা। উদাহরণস্বরূপ এই বর্তমান ব্যাপারটাই ধরুন না কেন, আপনার সঙ্গে সঙ্গে কথা বলতে না হলে আমি এখন একটা প্রবন্ধ লেখায় নিযুক্ত থাকতাম, আর সেটা একটা বড় কাজই হতো। ঠিকই বলেছেন ডাক্তারবাবু, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে এই কথোপকথন আপনার ওই প্রবন্ধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেই প্রমাণিত হবে। প্রসঙ্গত বলি, অত্যন্ত সঙ্গতভাবে আমাকে যে অপরাধে অপরাধী করছেন তার ঠিক বিপরীতটাই আমি করছি। এক ব্যক্তিগত ব্যাপারে যাতে পড়লে যা প্রকাশ হয়েই পড়ত। দেশের বাহিনীর কোনো অগ্নবর্তী শাখার এক অনিয়মিত সংস্থার সঙ্গে আপনি আমার তুলনা করতে পারেন। আমি এসেছি গডফ্রে স্টনটনের খবর নিতে। কি হয়েছে তার? আপনি তো তাকে চেনেন, তাই না? আমার অত্যন্ত অন্তরঙ্গ সে। জানেন কি যে সে নিরুদ্দেশ? ও তাই নাকি? কাল রাতে সে বেরিয়ে গেছে, তারপর থেকে আর তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই ফিরে আসবে সে, কিন্তু কালই যে ইউনিভার্সিটির রাগবি ফুটবল খেলা, ওসব ছেলে মানুষই খেলার ব্যাপারে আমার কোনো সহানুভূতি নেই। তরুণটিকে আমি চিনি আর ভালোবাসি বলেই তার ভাগ্যলিপিতে আমার এত কৌতূহল। আমার পরিধির মধ্যে রাগবি ফুটবলের কোনো স্থান নেই। স্টনটনের খোঁজের ব্যাপার আমি আপনার সহানুভূতি দাবি করছি। জানেন কি সে কোথায়? নিশ্চয়ই না। গতকালের পরে কি তার সঙ্গে আপনার দেখা হয়েছে? না। আচ্ছা, তরুণটি বেশ স্বাস্থ্যবান তো? সম্পূর্ণ স্বাস্থ্যবান। কখনো তার কোনো অসুখ করেছে বলে শুনেছেন? কই না তো, কখনো শুনিনি তো। একটা কাগজ ডাক্তারের চোখের সামনে তুলে ধরে হোমস বললেন, তাহলে আপনি এই 13 গিনি রসিদের ব্যাপারটা বুঝিয়ে দেবেন তো? টাকাটা গত মাসে গডফ্রে স্টনটন ক্যামব্রিজের ডাক্তার লেসলি আর্মস্ট্রংকে পাঠিয়েছিল। তার ডেস্কের কাগজপত্রের মধ্যে এটা পেয়ে যাই আমি। এর জবাবদিহির কোনো কারণ আমি দেখি না মিস্টার হোমস। সরকারিভাবে যদি এর জবাবদিহি করতে চান তাহলে আগে হোক পরে হোক তা আপনাকে করতেই হবে। আগেই তো আপনাকে বলেছি, অন্য যা যা প্রকাশ করতে বাধ্য আমি ইচ্ছা করলে তা গোপন রাখতে পারি, এবং আমাকে বিশ্বাস করে সব খুলে বললেই বরং আপনি বুদ্ধিমানের মতো কাজ করবেন। এই বিষয়ে আমি কিছুই জানি না। লন্ডন থেকে স্টনটন সম্বন্ধে কোনো খবর পাননি? না, কখনোই না। হায় হায়, আবার সেই ডাকঘরের ব্যাপার। ক্লান্তভাবে দীর্ঘশ্বাস ফেলে হোমস বললেন, একটা অত্যন্ত জরুরি টেলিগ্রাম গডফ্রে লন্ডন থেকে আপনার কাছে কাল সন্ধে 6:25 পাঠিয়েছিল, এবং সেটার সঙ্গে তার নিরুদ্দেশ হবার বিশেষ সম্পর্ক আছে বলে আমি মনে করি। অথচ সেটাও আপনি পাননি। এটা আশ্চর্য লাগছে। মনে রাখবেন, এটা এক গুরুতর অপরাধ। অতি অবশ্যই আমি স্থানীয় অফিসে গিয়ে এর জন্য একটা নালিশ ঠুকে দেব। এ কথায় লাফিয়ে উঠলেন ডাক্তারবাবু তার চেয়ার থেকে। তার লালচে মুখ রাগে লাল হয়ে উঠল। দেখুন মশাই, আমার বাড়ি থেকে আপনাকে বেরিয়ে যেতে বলছি আমি। আপনার মনিব লর্ড মাউন্ট জেমসকে বলে দেবেন যে তার সঙ্গে বা তার কোনো প্রতিনিধির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। আর একটি কথাও নয়। এই বলে তিনি খুব জোরে জোরে ঘণ্টা বাজালেন। জন, এই ভদ্রলোকদের বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দাও তো। এক ভৃত্য এসেছিল। অত্যন্ত গম্ভীরভাবে সে আমাদের বাইরে নিয়ে গেল। রাস্তায় এসে হোমস প্রচণ্ড হাসিতে ফেটে পড়লেন। বললেন, স্বীকার করতেই হবে ডক্টর লেসলি আর্মস্ট্রং লোকটির মধ্যে প্রচুর কর্মক্ষমতা ও চরিত্রবল বর্তমান। সুবিখ্যাত মারিয়াটির শূন্যস্থান পূর্ণ করার উপযুক্ত লোক একমাত্র তিনিই হতে পারেন যদি তার কর্মক্ষমতা সে পথে চালিত করেন।
তাহলে ওয়াটসন, এই অতিথি বিমুখ শহরে আমরা এখন নিঃসঙ্গ, অথচ মামলাটার কোনো রকম ফয়সালা না করে এখান থেকে চলে যেতেও পারছি না। আর্মস্ট্রংয়ের বাড়ির সামনের ওই ছোট সরাইখানা আমাদের বিশেষ কাজে আসবে। ওইখানে একটা সামনের ঘর ভাড়া করে রাতের জন্য যা যা জিনিস দরকার সেগুলো কিনে টিনে নিয়ে এসো, আর আমি সেই অবসর একটু খোঁজ খবর নিতে রাখি। খোঁজখবর সামান্য হলেও হোমস যেমন মনে করেছিলেন তার থেকে সময় লেগেছিল অনেক বেশি, কারণ যখন তিনি ফিরলেন প্রায় 9টা বাজে। তখন ফ্যাকাশে রক্তশূন্য মুখ তার। খিদে আর ক্লান্তিতে অবসন্ন হয়ে তিনি ফিরলেন। সারা গায়ে ধুল, ঠান্ডা খাবার টেবিলের ওপর রাখা ছিল, ওগুলো তাড়াতাড়ি গলাধ্যকরণ করে তিনি পাইপ ধরালেন। আবার সেই আধা হাস্যরসাত্মক ও পুরোপুরি দার্শনিক মনোভাবের অভিনয় শুরু করলেন হোমস। কিছুক্ষণ পর হঠাৎ একটা গাড়ির শব্দে তিনি উঠে চলে এলেন জানালার কাছে। গ্যাসের উজ্জ্বল আলোয় দেখলেন ধূসর রঙের ঘোড়ার টানা একটি জুড়ি ব্রুহ্যাম গাড়ি আর্মস্ট্রংয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হোমস মন্তব্য করলেন, গাড়িটা ফিরল 3 ঘন্টা পরে। বেরিয়েছিল 6:30টার সময়। এ থেকে আন্দাজ করা যেতে পারে দূরত্বটা হবে 10 থেকে 12 মাইলের মতো, এবং এ পথ ওকে পাড়ি দিতে হয় দিনে একবার কি দুবার। তা রোগী দেখতে হলে আর একটুকু পথ ডাক্তারের পক্ষে বেশি কি? ওয়াটসন মন্তব্য করলেন। কিন্তু আর্মস্ট্রং তো আর চিকিৎসক নন। তিনি পড়ানা রোগ সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন, সাধারণভাবে প্র্যাকটিস করা যাকে বলে। তিনি সেরকম ডাক্তারবাবু নন, কারণ তাহলে তার লেখার কাগজে ব্যাঘাত ঘটে। তাহলে কেন এই দীর্ঘ পথ পরিক্রমা? নিশ্চয়ই অত্যন্ত ক্লান্তিকর। আর কার সঙ্গেই বা দেখা করতে যান তিনি? আচ্ছা, ওর কাচোয়ান সে চেষ্টা কি আমি আগেই করিনি তুমি বলতে চাও ওয়াটসন? তার মনিবের হুকুমেই হোক বা তার স্বভাবসিদ্ধ নিচতার জন্যেই হোক, এলাকাটা কুকুর লেলিয়ে দিল। অবশ্য কুকুরটা বা লোকটা কেউই আমার লাঠিটা পছন্দ করেনি, ফলে ব্যাপারটা ওখানেই সমাপ্তি হলো। তারপর থেকেই আর ওর সঙ্গে সম্পর্কটা বিশেষ ভালো রইল না। খবর যেটুকু পেলাম তা আমাদের এই সরাইখানার এক বাসিন্দার কাছ থেকে। লোকটা বন্ধুভাবাপন্ন। তার কথায় ডাক্তারের অভ্যাসগুলো জেনে নিচ্ছিলাম, আর ঠিক সেই মুহূর্তে যেন তার কথার প্রমাণ হিসেবেই গাড়িটা তার দরজায় এসে দাঁড়ালেন। তা পিছু নিতে পারোনি? চমৎকার চমৎকার ওয়াটসন, আজ সন্ধ্যায় তোমার মাথা পরিষ্কারভাবে খুলে গেছে। মতলবটা আমার মাথায় এসেছিল। লক্ষ্য করে থাকবে, আমাদের সরাইখানার পাশে একটা সাইকেলের দোকান আছে। তাড়াতাড়ি সেখান থেকে একটা সাইকেল ভাড়া করে যখন বেরিয়ে পড়লাম, গাড়িটা তখন একেবারে দৃষ্টির অগোচর হয়ে যায়নি। ওটাকে লক্ষ্য রেখে 100 গজের মতো দূরত্ব বজায় রেখে আমি চললাম। শহর ছাড়িয়ে বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ একটা বিশ্রী কাণ্ড হলো। থেমে দাঁড়ালো গাড়িটা, আর ডাক্তার নেমে পড়ে এগিয়ে এলেন পেছনে, ঠিক যেই দিকে আমি দাঁড়িয়েছিলাম সেইখানে। নিজস্ব বিদ্রুপাত্মক ভঙ্গিতে বললেন, রাস্তাটা সরু বটে, কিন্তু তাহলেও আপনার সাইকেলের পক্ষে পাশ কাটিয়ে যাওয়ার মতো যথেষ্ট জায়গা আছে। চমৎকারভাবে কথাটা বললেন। সঙ্গে সঙ্গে আমি তার গাড়ি পার হয়ে এগিয়ে গেলাম বড় রাস্তা ধরে। তারপর একটা সুবিধা মতো জায়গা থেকে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কোথায় সেই গাড়ি? বোঝা গেল বড় রাস্তাটাকে কেটে যেসব রাস্তা গেছে তারই একটা বাঁক নিয়েছে গাড়িটা। ফেরার পথ ধরলাম, কিন্তু তবু সেটার কোনো পাত্তাই পেলাম না। আর দেখছই তো, ওটা এসে পৌঁছেছে আমার আসার পরেই। তবে জানবে তুমি, এসব পথ পরিক্রমার সঙ্গে গডফ্রের নিরুদ্দেশের কোনো সম্পর্ক থাকতে পারে বলে আমার মনে হয়নি। এবং খবরদারিটা করছিলাম এই হিসেবেই যে ডক্টর আর্মস্ট্রংয়ের যে কোনো ব্যাপারেই আপাতত আমাদের তদন্তের আওতার মধ্যে পড়ে। কিন্তু যখন দেখছি কেউ তার পিছু নিয়েছে কিনা এই বিষয়ে তিনি সতর্ক দৃষ্টি রাখছেন, ব্যাপারটা তখনই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার কাছে। থামবো না ওয়াটসন, থামবো না যতক্ষণে রহস্যের সমাধান হচ্ছে। তা কালো তোর পিছু নেওয়া যেতে পারে, কিন্তু তা কি পারা যাবে? এমনটি ভাবছো তত সহজ নয় ব্যাপারটা। এই কেমব্রিজশায়ার এলাকার সঙ্গে তোমার পরিচয় নেই, তাছাড়া লুকোনোর জায়গারও অভাব। যে পথে আজ আমি ঘুরলাম তা একেবারে সমতল, হাতের চেটোর মতো, এবং যার পিছু আমরা নিচ্ছি মোটেই যে সে নির্বোধ নয় তার প্রমাণ আমরা আজ রাতেই বেশ ভালো করেই পেলাম। ওভারটনকে লিখেছি লন্ডনে কোনো নতুন খবর থাকলে এই ঠিকানায় জানাতে। ইতিমধ্যে আমাদের ডক্টর আর্মস্ট্রংয়ের গতিবিধির ওপর নজর রাখা ছাড়া আর কিছুই করণীয় নেই। আর্মস্ট্রং জানেন তরুণ গডফ্রে কোথায় আছে, এ আমি হলপ করে বলতে পারি। আর তার কাছ থেকে আমরা যদি না জেনে নিতে পারি, তা আমাদের অক্ষমতা ও ব্যর্থতার মনে করতে হবে। আপাতত আমাদের স্বীকার করতেই হবে তরুপের তাসটা এখন আছে তারই হাতে। এবং তুমি তো জানো, এরকম অবস্থায় পেছনে হটা আমার ধাতে সয় না। বলা বাহুল্য, পরদিনও হোমস সমস্যার উপর কোনোরকম আলোকপাত করতে সমর্থ হলেন না। সকালের জলখাবারের পর একটা চিঠি আসে। সেটা পড়ে নিয়ে হোমস হাসতে হাসতে সেটা ওয়াটসনের হাতে দিলেন। ওয়াটসন চিঠিটা পড়তে শুরু করলেন। জনাব, নিশ্চয়ই জানবেন আমার চলাফেরার ওপর নজর রেখে আপনি বৃথেই সময় নষ্ট করছেন। নিশ্চয়ই আপনি গতকাল বুঝতে পেরেছেন যে আমার গাড়ির পেছনে জানালা আছে। অতএব যদি চান 20 মাইল সাইকেল চড়ার পরে আবার সেইখানে গিয়ে পৌঁছবেন যেখান থেকে শুরু করেছিলেন, তাহলে আপনার পক্ষে আমার পিছু নেওয়া সার্থক হবে।
আর এই সঙ্গে জানিয়ে রাখি, যতই আমার পেছনে লেগে থাকুন গডফ্রে স্টান্টনের তাতে কোনো অসুবিধাই হবে না। আপনার পক্ষে এখন একমাত্র কাজ হবে এক্ষুনি লন্ডনে ফিরে গিয়ে যিনি আপনাকে নিযুক্ত করেছেন তাকে জানিয়ে দেওয়া যে যার খোঁজ করছেন তার সন্ধান পাননি। ক্যামব্রিজ থেকে বৃথা সময়ে অপব্যবহার করবেন না। ইতি আপনার বিশ্বস্ত লেসলি আর্মস্ট্রং। হোমস মন্তব্য করলেন, ডাক্তারটি হচ্ছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে সৎ ও স্পষ্ট বক্তা, কিন্তু তিনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন, সুতরাং তাকে ছেড়ে যাওয়ার আগে আরও কিছু খবর আমার সংগ্রহ করতে হবে। তার গাড়ি তো তার দরজার সামনেই রয়েছে। উনি গাড়িতে উঠলেন, উঠবার সময় একবার তাকালেন হোমসের জানালার দিকে। আচ্ছা, আমি একবার সাইকেল নিয়ে দেখব নাকি চেষ্টা করে? না না ওয়াটসন, তোমার স্বাভাবিক তীক্ষ্ণ বুদ্ধির ওপর আমার যতই আস্থা থাকুক, ওই ডাক্তারের সঙ্গে পাল্লায় তুমি দাঁড়াতেই পারবে না। হয়তো আমি নিজের মতো চলে কৃতকার্য হতেও পারি, তুমি তোমার নিজের মতো যা খুশি করো। এহেন জনবিরল এলাকায় দুইজন লোকের একত্র তদন্তের ফলে হয়তো কানাকানির সৃষ্টি হতে পারে, যেটা আমি এড়াতে চাই। তবে আমি আশা করছি সন্ধ্যার আগেই কিছু সুখবর দিতে পারবো। কিন্তু এবারও হোমসকে হতাশ হতে হলো। ক্লান্ত ও বিফল মনোরথ অনেক রাত করে তিনি বাড়ি ফিরলেন। বললেন, সারাটা দিন ব্যর্থ গেল ওয়াটসন। ডাক্তার মোটামুটি কোথায় কোথায় যান সে খবর নিয়ে আমি ক্যামব্রিজ গ্রামগুলোয় খোঁজ করলাম। সরাইখানায় আর অন্যান্য সংবাদ সংস্থাও খোঁজ করে দেখলাম। বেশ খানিকটা পথ অতিক্রম করেছি। চৌসারটন, হিস্টন, ওয়াটার বিচ আর ওকিংটন, সব কয়টা জায়গাতেই খোঁজ করে হতাশ হয়েছি। এমন এক প্রায় ঘুমন্ত এলাকায় এমন একটা জুরি ব্রুহাম গাড়ি দিনের পর দিন যাওয়া আসা করছে, অথচ কারো চোখে পড়ছে এবারও ডাক্তারেরই নয়। আচ্ছা, আমার নামে কি কোনো টেলিগ্রাম এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা খুলেওছি। তাতে লেখা, ট্রিনিটি কলেজের জেরেমি ডিকসনের কাছে পম্পির খোঁজ করুন। এর কোনো অর্থই বুঝলাম না। কেন? এ তো বেশ পরিষ্কার। টেলিগ্রামটা এসেছে এভারটনের কাছ থেকে, আমার একটা প্রশ্নের উত্তর হিসেবে। এখন আমি জেরেমিকে একটা চিঠি পাঠাবো। সন্দেহ নেই এবার আমাদের দুর্ভাগ্যের অবসান হবে। ভালো কথা, খেলাটার কোনো খবর জানো? হ্যাঁ, সন্ধ্যা পত্রিকার শেষ সংস্করণে খেলাটার একটা চমৎকার বিবরণ প্রকাশিত হয়েছে। একটা গোলে আর 2টো ট্রাইতে অক্সফোর্ড জিতেছে। বিবরণটার শেষ অংশে লিখেছে, লাইট ব্লুজের পরাজয়ের কারণ নিঃসন্দেহে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপূর্ব খেলোয়াড় গডফ্রে স্টন্টনের অনুপস্থিতি। তার অভাব সর্বদাই অনুভূত হচ্ছিল। 3/4 লাইনে বোঝাপড়ার অভাব, কি আক্রমণে কি রক্ষণে সব জায়গাতে দুর্বলতার ফলে কঠোর পরিশ্রমী দলটির সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেছে। তবে তো বন্ধু, ওভারটনের আশঙ্কাই সত্য প্রমাণিত হলো। অবশ্য ব্যক্তিগতভাবে আমি ডাক্তার আর্মস্ট্রংয়ের সঙ্গে একমত। রাগবি আমার পরিধির মধ্যে আসে না। আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে ওয়াটসন, কারণ মনে হচ্ছে কালকের দিনটা বিশেষ বৈচিত্র্যপূর্ণ হতে চলেছে। পরদিন সকালে হোমসের দিকে তাকিয়ে ওয়াটসনের কেমন কেমন যেন ভয় করতে লাগলো। ইনজেকশনের সিরিঞ্জটা হাতে নিয়ে তিনি বসে আছেন অগ্নিকুণ্ডের পাশে। ওয়াটসন ভাবলেন, তবে কি হোমসের স্বভাবের সেই দুর্বলতা আবার দেখা দিতে চলেছে? এবং সে আশঙ্কা সত্য প্রমাণিত হলো যখন ওয়াটসন ঝলমলে সিরিঞ্জটা হাতে নিয়ে অগ্নিকুণ্ডের পাশে বসে থাকতে দেখলেন হোমসকে। ওয়াটসনের মুখে বিষাদের ভাব লক্ষ্য করে হোমস আচমকা হেসে উঠে সেটা টেবিলের ওপর রাখলেন। না বন্ধু, ভয়ের কোনো কারণ নেই। আমাদের রহস্যের চাবিকাঠি হিসেবে এটা কাজ করবে এখন। এই সিরিঞ্জের ওপরেই এখন আমার সব ভরসা। একটু ঘুরে ফিরে তদন্ত করে এইমাত্র ফিরছি এবং সব কিছু এখন আমাদের অনুকূলে আসছে। ভালো করে জলখাবার খেয়ে নাও ওয়াটসন, কারণ আজ আমি ডক্টর আর্মস্ট্রংকে অনুসরণ করব এবং বিশ্রাম বা খাদ্য কিছুর জন্যই থামব না যতক্ষণ না সফল হচ্ছি। তাহলে তো প্রাতরাশ না খেয়ে তার সঙ্গে করেই নিয়ে যেতে পারি, কারণ দেখছি উনি আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়ছেন। তাহলে বুঝবো তার প্রচুর বুদ্ধি। প্রাতরাশ সেরে নিচে চলো আমার সঙ্গে। এমন এক গোয়েন্দার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব, এই বিশেষ কাজে সে অত্যন্ত পারদর্শী। নিচে নেমে হোমসের পিছু পিছু ওয়াটসন গেলেন আস্তাবলের প্রাঙ্গণে। তারপর একটা বাক্সের তালা খুলে তিনি একটা সাদা আর বাদামি রঙের লম্বা কান বিশিষ্ট কুকুরকে বার করলেন। কুকুরটা কত কটা বিগল তা ফক্স থাউন্ডের মাঝামাঝি। বললেন, এসো পম্পির সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। স্থানীয় কুকুরদের সেরা হচ্ছে। খুব জোরে হয়তো দৌড়াতে পারবে না, ওর আকৃতি দেখে তা বুঝেছ, কিন্তু গন্ধ অনুসরণের ব্যাপারে একেবারে নাছোড়বান্দা। কিরে পম্পি, খুব তাড়াতাড়ি যেতে না পারলেও নিশ্চয়ই 2 লন্ডনবাসী মধ্যবয়সী ভদ্রলোকের পক্ষে তোর সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হবে না, না রে? তাই তোর কলারে এই চামড়ার ফ্যালিটা বেঁধে দিচ্ছি। বেশ, এবার দেখি কেমন করিতকর্মা তুই। কুকুরটাকে নিয়ে হোমস গেলেন ডাক্তারের দরজার কাছে। মুহূর্তের জন্য কুকুরটাকে নিয়ে হোমস গেলেন চলে। মুহূর্তের জন্যে কুকুরটা জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর উত্তেজনাসূচক এটা তীক্ষ্ণ আওয়াজ তুলে এগিয়ে চলল রাস্তা ধরে, দাড়িটায় টান দিতে দিতে।
আধ ঘন্টার মধ্যেই হোমসরা শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামের রাস্তায় গিয়ে পড়লেন। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কি করেছো বলো তো? সামান্য একটা কৌশল, কিন্তু সামান্য হলেও অবস্থা অত্যন্ত কার্যকরী। সকালবেলা ডাক্তারের ওখানে গিয়ে সিরিঞ্জ ভর্তি তরল মৌরি তার গাড়ির পেছনের চাকায় দিয়েছি। ওই গন্ধ অনুসরণ করে পম্পির মতো কুকুর যে কোনো জায়গায় যেতে পারবে। পম্পিকে ফাঁকি দিতে হলে তাকে ক্যামের ভেতর দিয়ে যেতে হবে। ও কি চালাক শয়তানটা! এভাবে উনি কাল আমাকে ফাঁকি দিয়েছিলেন। দেখা গেল কুকুরটা হঠাৎ বড় রাস্তা ছেড়ে ঘাস গজানো একটা গলিপথ ধরেছে। আধা মাইলটাকে যাওয়ার পর রাস্তাটা চওড়া হয়ে গেল। কুকুরটা ডান দিকে বেঁকে শহরের দিকে এগোতে লাগলো, যেদিক থেকে হোমসরা এসেছিলেন। হোমস বললেন, এভাবে যাওয়ার কারণ আমরাই তাহলে। আর সেই জন্যেই গ্রামবাসীদের কাছে যে খোঁজখবর করেছিলাম তা বিফল হয়েছে। ডাক্তার এই ব্যাপারে যথাসম্ভব গোপনতার চেষ্টা করে চলেছেন। এমন জটিল পথ ধরার কারণ কি জানতে হবে। ডান দিকের এটা প্রাম্পিংটন গ্রাম। আরে, এই তো মোড়ের মাথায় তো ব্রুহাম গাড়িটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়াটসন, দেরি করলে সব পণ্ডশ্রম হয়ে যাবে। একটা গেটের ভেতর দিয়ে ঢুকে হোমস লাফাতে গিয়ে একটা মাঠে পৌঁছালেন, অনিচ্ছুক পম্পিকে টানতে টানতে। বেড়ার আড়ালে আশ্রয়ে আর্মস্ট্রংকে দেখা গেল। তার গাছ ঝুলে পড়েছে, মাথা দুই হাতের মধ্যে, বেদনার প্রতিমূর্তি যেন। হোমসের মুখ আরও গম্ভীর হয়ে গেল। অস্পষ্ট স্বরে হোমস বললেন, চিন্তা হচ্ছে হয়তো এই তদন্ত এক অত্যন্ত বিয়োগান্ত ব্যাপারে পর্যবসিত হতে চলেছে। যাই হোক, এ রহস্য আর বেশিক্ষণ থাকছে না। আয় পম্পি, মাঠের মাঝখানে এই কুটিরখানাই তাহলে। পম্পি ঘ্যান ঘ্যান করছে আর গেটটার বাইরে উৎসুকভাবে দৌড়ে ফিরছে। গাড়িটায় চাকার দাগ এখনও মিলিয়ে যায়নি। পায়ে চলার পথটা গেছে নিরালা কুটিরটা পর্যন্ত। হোমস কুকুরটাকে বেড়ায় বেঁধে রাখলেন। ওয়াটসনরা এগিয়ে চললেন। দরজায় পৌঁছে শব্দ করলেন হোমস, একবার, দুবার, তিনবার, কিন্তু না, কোনো সারা শব্দ নেই। অথচ কুটিরে যে কেউ নেই তা নয়, একটা চাপা আওয়াজ ভেতর থেকে আসছে। অবর্ণনীয় বিষাদের প্রকাশ সেই শব্দে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন হোমস। তারপর ফিরে তাকালেন যে পথে তারা এসেছেন। একটা ব্রুহাম সে পথে আসছে। ধূসর রঙের ঘোড়াগুলোকে ভুল করা অসম্ভব। হোমস ফিসফিস করে বললেন, সর্বনাশ, ডাক্তার যে ফিরে আসছেন। আর কোনো কথা নয়, উনি এসে পৌঁছাবার আগে আমাদের দেখতে হবে ব্যাপারটা কি। হোমস দরজা খুললে ভিতরের হল ঘরে ঢুকলেন ওয়াটসনরা। একঘেয়ে শব্দটা উচ্চ থেকে উচ্চতর হতে হতে পরিণত হলো এক দীর্ঘ শোকের প্রকাশে। কান্নাটা আসছে উপরতলা থেকে। সব এগিয়ে গেলেন হোমস। ওয়াটসন তার পিছু পিছু। একটা আধখোলা দরজা ঠেলে খুললেন তিনি। যে দৃশ্য চোখে পড়ল তা দেখে আঁতকে উঠলেন ওয়াটসন। এক সুন্দরী তরুণীর মৃতদেহ বিছানায় শোয়ানো। তার মুখ শান্ত ও নিরক্ত, বড় বড় নিষ্প্রভ নীল চোখ একরাশ সোনালি চুলের ভেতর দিয়ে ওপর দিকে ফেরানো। পায়ের নিচে এক যুবক আধো বসা অবস্থায়, তার মুখ পোশাকের আড়ালে ঢাকা। শোকে এমনই অভিভূত হয়ে পড়েছে যে সে মুখ তুলল না যতক্ষণ না হোমস তার কাঁধে হাত দিলেন। বললেন, তুমি কি গডফ্রে স্টনটন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বড় বেশি দেরি করে ফেলেছেন, এ মারা গেছে। ছেলেটি এমনই অভিভূত হয়ে পড়েছিল যে তাকে কিছুতেই বোঝাতে পারলেন না হোমস যে তিনি ডাক্তার নন। কিন্তু সান্ত্বনার কথা শোনাতে চেষ্টা করলেন হোমস, আর রোজবার চেষ্টা করলেন যে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার বন্ধুরা কেমন অস্থির হয়ে উঠেছিল। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল, আর পরক্ষণেই ডাক্তার আর্মস্ট্রংয়ের ভারী, কঠোর ও সপ্রসন্ন মুখ দরজা দেখা গেল। শেষ পর্যন্ত তাহলে আপনাদের অভীষ্ট পূর্ণ হলো মশাইরা, এবং অনধিকার প্রবেশ করেছেন এমন এক সময় যা অত্যন্ত মর্মান্তিক। এই মৃত্যুর পরিস্থিতির মধ্যে আমি চেঁচামেচি করব না, কিন্তু বলতে পারি, আমার বয়স যদি একটু কম হতো তাহলে এই চরম দুর্ব্যবহারের পর আপনারা সহজে নিষ্কৃতি পেতেন না। পুরোপুরি মর্যাদা বজায় রেখে শার্লক হোমস বললেন, মাফ করবেন ডক্টর আর্মস্ট্রং, আপনারা আমাদের উদ্দেশ্যের মধ্যে একটা বিরোধের সৃষ্টি হয়েছে। দয়া করে যদি একটু নিচে আসেন তো এই বিয়োগান্ত ব্যাপার নিয়ে আমরা পরস্পরের মধ্যে বোঝাপড়াটা করে নিতে পারি। ঠিক আছে, কি বলুন। প্রথমে আপনাকে বলি, এই তদন্ত আমি লর্ড মাউন্ট জেমসের তরফ থেকে করছি না, এবং এ ব্যাপারে আমার সহানুভূতি সম্পূর্ণ তার বিরুদ্ধে। কোনো নিখোঁজ মানুষের খোঁজ করা আমার কর্তব্য, এবং সে ব্যাপারে আমার তরফ থেকে কাজ শেষ। যে ব্যাপার অপরাধের নয় তাতে আমি ব্যক্তিগত কেলেঙ্কারি গোপন রাখি, কিছুতেই প্রকাশ করি না। এবং যেহেতু যতদূর জানি এ ব্যাপারে বেআইনি কিছু ঘটেনি, আপনি আমার পর সম্পূর্ণ নির্ভর করতে পারেন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব এবং কাগজ যাতে প্রকাশ না পায় সেই চেষ্টাও করব। তাড়াতাড়ি এগিয়ে এলেন ডক্টর আর্মস্ট্রং। হোমসের হাত চেপে ধরে বললেন,
ভালো লোক আপনি। ভুল বুঝেছিলাম আপনাকে। বেচারা স্টনটনকে একা এভাবে ফেলে চলে যাচ্ছিলাম, এটা আমার বিবেকে বাজছিল। যেতে যেতে তাই ফিরে এলাম। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ফলে আপনার সঙ্গে আলাপ হলো। আপনি কিছুটা জেনেছেন, আপনাকে বেশি বোঝাতে হবে না। বছরখানেক আগে গডফ্রে কিছুদিনের জন্য লন্ডন থেকে ছিল। সেই সময়ে সে তার বাড়িওয়ালার মেয়ের সঙ্গে গভীর প্রেমে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে বিয়েও করে। যেমন সুন্দরী তেমনই ভারী মিষ্টি মেয়েটি, এবং যেমন চমৎকার তেমনই বুদ্ধিমতী। স্ত্রী হিসেবে যে কোনো পুরুষের গর্ব। কিন্তু যে কঞ্জুস বৃদ্ধের গডফ্রে উত্তরাধিকারী, এই বৃদ্ধের খবর পেলে তিনি অতি অবশ্যই গডফ্রেকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। ছেলেটিকে আমি ভালো করেই চিনি, অত্যন্ত ভালোবাসি তাকে। ভালোবাসি তার অনেকগুলো উৎকৃষ্ট গুণের জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করেছি যাতে সে সিধে পথে চলতে পারে। ব্যাপারটা যাতে কারো কাছে প্রকাশ না পায় সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কারণ এমন একটা মুখরোচক খবর কানাকানি হতে দেরি হয় না। কুটিরটা নির্জন আর গডফ্রেও খুব সাবধান, যে জন্য এতদিন পর্যন্ত এই বিষয়ে আমরা সফল হয়ে এসেছি। রহস্যটা জানে কেবল আমরা ছাড়া এ অতি চমৎকার ভৃত্য তাকে ট্রাম্পিংটনের কাজে পাঠানো হয়েছে। কিন্তু ইতিমধ্যে গডফ্রের স্ত্রীকে একা ভয়ঙ্কর রোগে ধরে। ক্ষয় রোগের সবচেয়ে মারাত্মক আক্রমণ সেটা। বেচারা গডফ্রে তো পাগলের মতো হয়ে উঠল। অথচ আবার সেই ম্যাচ খেলবার জন্যে যেতেই হবে তাকে, কারণ উপযুক্ত কারণ না দেখালে তারা শুনবে না। আর তাহলেই সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। এটা টেলিগ্রামে তাকে উৎসাহিত করার চেষ্টা করলাম, কিন্তু জানি না কী উপায় আপনি সেই টেলিগ্রামের কথা জানতে পেরে গেলেন। তাকে জানাইনি বিপদটা কতটা গুরুতর, কারণ জানতামই যে এখানে এসে সে কিছুই করতে পারবে না। তবে সব জানিয়ে আমি মেয়েটির বাবাকে চিঠি দিই, এবং অত্যন্ত অবিবেচকের মতো তিনি গডফ্রেকে সঠিক পরিস্থিতিটা জানিয়ে দেন। ফলে গডফ্রে পাগলের মতো চলে আসে এখানে, এবং সেই থেকে ঠিক ওই অবস্থাতেই সেই বিছানার পাশে বসে আছে যতক্ষণ না মৃত্যু এসে মেয়েটির সব যন্ত্রণা দূর করে দিয়েছে। এই হলো সম্পূর্ণ ঘটনা মিস্টার হোমস। নিশ্চয়ই আমি আপনাদের বিচার বুদ্ধির ওপর নির্ভর করতে পারি। হোমস ডাক্তারের হাত চেপে ধরলেন। তারপর মুখে একটিও আর কথা না বলে সেই শোকের কুটির থেকে বেরিয়ে সকালে শীতের রোদ মাখা গাছপালার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বললেন, বুঝলে ওয়াটসন? কেমন, বুঝতে পারলে তো?